মনোবল যত আপনি সহজ রাখবেন তত সহজে আপনি তাদের প্রশ্নের উত্তরগুলি আপনি দিতে পারবেন। তারা যে প্রশ্ন করবে সেই পয়েন্ট অনুযায়ী আপনাকে নির্দিষ্ট কিছু পয়েন্ট তাদের সামনে তুলে ধরবেন। ইন্টারভিউ বোর্ডে আপনি অবশ্যই চেষ্টা করবেন না কোনো কিছুই যে বাড়ি বাড়ি বলার। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সরি গাইস, কিন্তু ভালো কিছু শিখতে হলে, ভালো কিছু জানতে হলে অবশ্যই সময় দিয়ে শিখতে হবে, সময় দিয়ে জানতে হবে। আসসালামু আলাইকুম, হাই গাইস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা ইন্টারভিউ দিতে যান এবং তারা হয়তো নার্ভাস হয়ে থাকেন, হায়রে ইন্টারভিউ দিতে গেলে কোনো চাকরির ক্ষেত্রে যদি আপনারা ইন্টারভিউ দিতে যান তাহলে আপনারা বা আমরা সবাই নার্ভাস হয়ে যাই যে ইন্টারভিউতে গেলে আমাদেরকে কি কি প্রশ্ন করা হতে পারে বা কি কি প্রশ্ন যে করে বসে আমরা সেই প্রশ্নের উত্তরগুলি কিভাবে দেব। আজকে সেই নার্ভাসনেস, সেই দুর্বলতাটা আপনাদেরকে কাটিয়ে দেব। কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি প্রশ্ন আপনাকে অ্যাডভান্স লেভেলে করতে পারে, সেটা বাংলাদেশে হোক এবং বাংলা ভাষায় হোক এবং ইন্টারন্যাশনালি ভাষায় হোক, যেমন ইংলিশে। আজকে বাংলা এবং ইংলিশে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে কি কি প্রশ্ন আপনাদেরকে করতে পারে। সব চাকরির ক্ষেত্রে এই পাশাপাশি এই প্রশ্নগুলি করে থাকে। আপনি যে চাকরির জন্য গিয়েছেন সেই চাকরির রিলেটেড প্রশ্নের উত্তরগুলি তো আপনি দেবেনই, তবে সেটার পাশাপাশি আপনাকে কি কি অ্যাডভান্স লেভেলের যে প্রশ্নগুলি করতে পারে সেই প্রশ্নগুলির মুখাপেক্ষি হতে গেলে আপনাকে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে, কিভাবে সাজিয়ে এটার প্রশ্নের উত্তরটা দিবেন, সেই সাপেক্ষে আজকে পুরো ডিসকাস করব। এবং আজকের মূল ভিডিওটি হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান এবং মেইনটেনেন্সের জন্য ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে আজকে খুব হেল্পফুল হতে চলেছে। এবং যারা সব ইন্টারভিউর ক্ষেত্রে যে যে প্রশ্নগুলি করতে পারে, যে কোনো একটি চাকরির ক্ষেত্রে গেলেন আপনি তো অবশ্যই সেটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে, সেটার উত্তর তো দেবেনই। তারপরে আপনাকে নির্বাচনের ক্ষেত্রে যে প্রশ্নগুলি করতে পারে সেগুলি আমি আজকে সাজিয়েছি। তো যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো গাইজ, আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাব মূল ভিডিওতে কি কি প্রশ্ন করতে পারে আমাদেরকে। ঠিক, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স সংক্রান্ত প্রশ্ন। আপনি যদি ইলেকট্রিশিয়ান বা মেইনটেনেন্সের যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ইন্টারভিউ দিতে যান তাহলে এই প্রশ্নগুলি আপনাকে করতে পারে। হোয়াট সেফটি মেজার ডু ইউ ফলো ডিউরিং ইলেকট্রিক্যাল ওয়ার্ক? মানে বৈদ্যুতিক কাজের সময় আপনি আপনার ব্যবস্থা কি অনুসরণ করেন। তো আপনি এটার উত্তরটা এভাবে দিতে পারেন যদি আপনাকে ইন্টারন্যাশনালি বলে, I always follow standard safety protocols. I wear PPE. That's mean personal protective equipment like insulated gloves, safety boards, and goggles. I ensure the circuit is insulated before starting any work and use tools like multimeters to check for live wires. আমি সবসময় স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রোটোকল মেনে চলি। ইনসুলেটেড গ্লাভস, সেফটি বুটস এবং গগলস ব্যবহার করি। কাজ শুরু করার আগে অবশ্যই সার্কিট বিচ্ছিন্ন করি এবং লাইভ তার চেক করার জন্য টেস্টার বা মাল্টিমিটারস ইউজ করি। এই প্রশ্নের উত্তরটা আপনি এভাবে দিতে পারেন। আমি প্রশ্নটা আবারও করি, হোয়াট সেফটি মেজার ডু ইউ ফলো ডিউরিং ইলেকট্রিক্যাল ওয়ার্ক? বৈদ্যুতিক কাজের সময় আপনি আপনার ব্যবস্থা কি অনুসরণ করেন? এই প্রশ্নটা সবার ক্ষেত্রে যারা ইলেকট্রিক্যাল কাজের জন্য ইন্টারভিউ দিতে যাবেন তাদেরকে অবশ্যই, এটা কমন প্রশ্ন, এটাকে আপনাকে অবশ্যই করবে। আপনি বৈদ্যুতিক কাজের সময় আপনার ব্যবস্থা কি অনুসরণ, মানে আপনার এই যে কি কি ব্যবস্থা অনুসরণ করেন। আপনি একটা বৈদ্যুতিক কাজে যাবেন, সেই বৈদ্যুতিক কাজের জন্য আপনি প্রাথমিকভাবে কি ব্যবস্থাটা নেবেন। আপনাকে তো আপনার নিজের সেফটি প্রোটোকলসটা আগে নিতে হবে, তাই না? আপনি যদি নিজের সেফটিটা আগে না দেখেন, আপনি যদি একটা কাজ এসেছে ধুপধাপ আপনি চলে গেলেন কাজটা শুরু করে দিতে, কিন্তু এটা হচ্ছে ডেঞ্জারাস কাজ, এটা হচ্ছে বিপজ্জনক কাজ। বিদ্যুৎ কোনো মা বাপ কোনো কিছু চিনে না, এটা কাউকে চিনে না। যে বিদ্যুৎ তৈরি করেছে তাকেও সেই বিদ্যুতের হাতেই বা সেই বিদ্যুতের উসিলায় মৃত্যুবরণ করতে হয়েছে। বাঁচা মরা আল্লাহর হাতে, তবুও সেইটার উসিলায় তো তিনি গিয়েছে। যাই হোক, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। হাউ ডু ইউ ট্রাবল শুট অ্যান ইলেকট্রিক্যাল সিস্টেম ফেইলার?
হাউ ডু ইউ ট্রাবলশুট অ্যান ইলেকট্রিক্যাল সিস্টেম ফেইলার? আপনি কিভাবে একটি বৈদ্যুতিক সিস্টেম ব্যর্থতার সমাধান করবেন? মানে আপনি কিভাবে একটি বৈদ্যুতিক সিস্টেম ব্যর্থ হয়েছে সেটা সমস্যাটার সমাধান করবেন? হাউ ডু ইউ ট্রাবলশুট অ্যান ইলেকট্রিক্যাল সিস্টেম ফেইলার? এটার আনসারটা হচ্ছে এইভাবে আপনি দিলে সুন্দর হয়। I follow a systematic approach. First, I inspect the circuit breaker and fuse for fault. Then, I first the component with tools like multimeter. If the issues persist, I check the wiring and connection step by step to identify the root cause and resolve. মানে আমি ধাপে ধাপে সমস্যার সমাধান করি। প্রথমে সার্কিট ব্রেকার এবং ফিউজ চেক করি, তারপর মাল্টিমিটার দিয়ে বিভিন্ন অংশ চেক করি। যদি সমস্যা থেকে যায় আমি ধাপে ধাপে তার সংযোগ চেক করে মূল কারণ বের করে চিহ্নিত করি এবং সমস্যা সমাধানের চেষ্টা করি। মানে আপনাকে প্রশ্ন করা হয়েছে হাউ ডু ইউ ট্রাবলশুট অ্যান ইলেকট্রিক্যাল সিস্টেম ফেইলার? আপনি কিভাবে একটি বৈদ্যুতিক সিস্টেমের ব্যর্থতার সমস্যার সমাধান করবেন? তো I follow a systematic approach. First, I inspect the circuit breaker and fuse for fault. আমি ধাপে ধাপে সমস্যার সমাধান করি। প্রথমে সার্কিট ব্রেকার এবং ফিউজ চেক করি। Then, I fuse the components with tools like a multimeter. If the issues step by step to identify. If the issues persist, I check the wiring and connection. তারপর মাল্টিমিটার দিয়ে বিভিন্ন অংশ চেক করি যদি সমস্যা থেকে যায়। আই চেক স্টেপ বাই স্টেপ টু আইডেন্টিফাই দ্য রুট কোজ অ্যান্ড রিসলভ। ধাপে ধাপে তার এবং সংযোগ চেক করে মূল কারণ বের করে চিহ্নিত করি এবং সমস্যা সমাধানের চেষ্টা করি। এটা গেল দুই নম্বরের প্রশ্ন উত্তর এবং প্রশ্ন। 3 নম্বরে হচ্ছে কোয়েশ্চন নাম্বার 3। হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স উইথ 3-phase ইলেকট্রিক্যাল সিস্টেম? এটা যদি আপনি ইলেকট্রিশিয়ান বা মেইনটেনেন্সের টেকনিশিয়ান হিসেবে আপনি যান তাহলে এই প্রশ্নটা আপনাকে করতে পারে। হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স উইথ দ্য 3-phase ইলেকট্রিক্যাল সিস্টেম? 3-phase বৈদ্যুতিক সিস্টেমের সাথে আপনার অভিজ্ঞতা কি? আনসার, I have extensive experience in installing, maintenance and troubleshooting 3-phase system. I can balance load across all 3-phase, identify unbalanced current, and ensure efficient operation of motors and heavy machinery. আমি 3-phase সিস্টেম ইনস্টল, মেইনটেনেন্স এবং সমস্যা সমাধানে অভিজ্ঞ। আমি ফেজের মধ্যে লোড ব্যালেন্স করতে পারি, আনব্যালেন্স কারেন্ট চিহ্নিত করি এবং মোটর ও ভারী যন্ত্রপাতি কার্যকরভাবে চালানোর ব্যবস্থা করি। তো কোয়েশ্চন নাম্বার 4, হোয়াট টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ডু ইউ ফ্রিকুয়েন্টলি ইউজ? আপনি প্রায়শই কি সরঞ্জাম ব্যবহার করেন? আপনি প্রায়শই এই কাজের ক্ষেত্রে কি কি সরঞ্জাম ব্যবহার করেন? I frequently use tools like multimeters, insulation tester, circuit analyzer, and thermal camera. For installation, I use crimping tools, cable tester, and screwdriver. For troubleshooting, I rely on continuity tester and clamp meters. আমি প্রায়শই মাল্টিমিটার, ইনসুলেশন টেস্টার, সার্কিট অ্যানালাইজার এবং থার্মাল ক্যামেরা ব্যবহার করি। ইনস্টলেশনের জন্য ক্রিম্পিং টুল, কেবল টেস্টার এবং স্ক্রুড্রাইভার ব্যবহার করি। সমস্যা সমাধানে কন্টিনিউটি টেস্টার এবং ক্লাম্প মিটার ব্যবহার করি। এখানে থার্মাল ক্যামেরাটা সবাই ব্যবহার করে না, সেটার ক্ষেত্রে থার্মাল ক্যামেরাটা আপনারা না বললেও পারেন। ঠিক আছে? তো এসি মেইনটেনেন্স সংক্রান্ত প্রশ্ন। আপনি যদি মেইনটেনেন্সের টেকনিশিয়ান হিসেবে আপনি যদি সেখানে যান তাহলে টেকনিশিয়ান হিসেবে আপনাকে অবশ্যই শুধু ইলেকট্রিশিয়ান নয়, ওয়্যারিং সিস্টেম নয়, ইনস্টলেশন নয়, আপনাকে অবশ্যই সব ক্ষেত্রে ধারণা থাকতে হবে। এসি, ফ্রিজ, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, মেইনটেনেন্স, এভরিথিং, বিকজ টেকনিশিয়ান ইজ very very important person for maintenance. Okay, so how do you
আমি তার আগে বলে রাখছি আপনাদেরকে, যাদেরকে বলেছি আপনাদের সব চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলি কেন করবে বা কিভাবে করবে বা কি কি করতে পারে সেই প্রশ্নগুলি আমি আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছি, আমি সেই দিকে এগোচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কি কি প্রশ্নগুলি ইন্টারভিউর ক্ষেত্রে আপনাদেরকে করতে পারে সেই প্রশ্নগুলি আমি ধাপে ধাপে আপনাদেরকে বলছি। আরও অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে সহকারে শুনুন। আমি তার আগে ইলেকট্রিক্যাল যে ইলেকট্রিশিয়ান বা মেইনটেনেন্স টেকনিশিয়ান হিসেবে যারা চাকরি ক্ষেত্রে যাবেন তাদের এই কোয়েশনগুলি আগে শেষ করে তারপরে সবার ক্ষেত্রে যে প্রশ্নগুলি আপনি যদি মেইনটেনেন্সের টেকনিশিয়ান হিসেবে বা ইলেকট্রিশিয়ান হিসেবে যান তাহলে তো এই প্রশ্নগুলি কমন করবেই। তার পাশাপাশি আপনাকে নির্বাচনের ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের যেই সব চাকরির ক্ষেত্রে সেই প্রশ্নগুলি করে থাকে সেই প্রশ্নগুলি এবং সেই প্রশ্নের উত্তরগুলি আমি সুন্দররূপে সাজিয়ে রেখেছি। সেই প্রশ্নগুলির উত্তর এবং প্রশ্ন সবগুলি আপনারা পেয়ে যাবেন। সো গাইস, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং তার আগে আরেকটি অনুরোধ, যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলে রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি টেক রিলেটেড সমস্যা সমাধান এবং ইলেকট্রিক্যাল এখন থেকে আমি ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্নগুলি বা আমি মেকানিক্যালি সিস্টেমের ভিতরে যা যা থাকে সব কিছু নিয়ে আমি ভিডিও তৈরি করি। সো গাইস, কথা বাড়াবো না। তো হাউ ডু ইউ ডায়াগনাইজ অর ইস্যু ইন অ্যান এসি ইউনিট? আপনি কিভাবে একটি এসি ইউনিটের একটি সমস্যা নির্ণয় করবেন? হাউ ডু ইউ ডায়াগনোজ অ্যান ইস্যু ইন অ্যান এসি ইউনিট? আপনি কিভাবে একটি এসি ইউনিটের একটি সমস্যা নির্ণয় করবেন? I check the refrigerant level, compressor functionality and thermostat setting first. Then I inspect the air filter and condenser coil for blockage using pressure gauge and temperature probe and identify any irregularities in the cooling system. আমি প্রথমে রেফ্রিজারেন্ট লেভেল, কম্প্রেসার এবং থার্মোস্ট্যাট সেটিং চেক করি, তারপর এয়ার ফিল্টার এবং কন্ডেন্সার কয়েল ব্লকেজ আছে কিনা পরীক্ষা করি, প্রেসার গেজ এবং টেম্পারেচার প্রুভ করে কুলিং সিস্টেমের অনিয়ম চেক করি। ঠিক আছে, এটা রিপিট করলাম না, আমি অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। হাউ ডু ইউ হ্যান্ডেল রেফ্রিজারেন্ট লিক ইন অ্যান এইচভিএসি সিস্টেম? আপনি একটি এসির এইচভিএসি সিস্টেমের রেফ্রিজারেন্ট লিক পরিচালনা করবেন। আপনি কিভাবে একটি এইচভিএসি সিস্টেমের একটি রেফ্রিজারেন্ট লিক চেক করবেন বা পরিচালনা করবেন? আপনি একটি এসি লিক হয়ে গেছে, এটাকে কিভাবে পরিচালনা করবেন বা ঠিক করবেন? I use refrigerant leak detector to locate the source of the leak. Once identified, I repair or replace and damage put on recharge the system with the appropriate refrigerant, ensuring the system operates efficiency. আমি রেফ্রিজারেন্ট লিক ডিটেক্টর দিয়ে লিকের উৎস শনাক্ত করি, যেখানে লিকটা হয়েছে সেই ডিটেক্টরটা দিয়ে আমি কোথায় লিকটা হয়েছে সেটা আমি শনাক্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত বা প্রতিস্থাপন করি এবং সঠিক রেফ্রিজারেন্ট দিয়ে সিস্টেম রিচার্জ করি। আমি প্রথমে কোথায় লিক হয়েছে লিক ডিটেক্টর দিয়ে সেটা চেক করি, তারপরে এটাকে যদি রিপ্লেস করার প্রয়োজন পড়ে রিপ্লেস করি, অথবা যদি রিপেয়ার করার মতো থাকে রিপেয়ার করি। তারপর রিপেয়ার করার পরে বা এটাকে রিপ্লেস করার পরে সঠিক রেফ্রিজারেন্ট বা সঠিক গ্যাস দিয়ে সেটাকে আবার রেফ্রিজারেন্ট করি ঠান্ডা হওয়ার জন্য। হাউ ডু ইউ এনশিওর? কোয়েশ্চন নাম্বার 3, এইচভিএসি সিস্টেমের ক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 3, হাউ ডু ইউ এনশিওর এনার্জি এফিসিয়েন্সি ইন এইচভিএসি সিস্টেম? আপনি কিভাবে এইচভিএসি সিস্টেম শক্তি দক্ষতা নিশ্চিত করবেন? Answer: I ensure regular maintenance of filter, coil and fans. I calibrate the thermostat, variable speed motor, and additionally I recommended proper insulation and sealing of ducts to minimize energy loss.
আমি ফিল্টার কয়েল এবং ফ্যানের নিয়মিত মেনটেন্যান্স নিশ্চিত করি, থার্মোস্ট্যাট ক্যালিব্রেট করি এবং এনার্জি এফিসিয়েন্স মোটর ব্যবহার করি। তাছাড়া ডক্টর সঠিক ডাক্টের সঠিক ইনস্টলেশন এবং সিলিং নিশ্চিত করি। এখন হচ্ছে হাউ ডু ইউ প্রায়োরিটাইজ মেনটেন্যান্স টাস্ক ইন হোটেল। আপনি যদি হোটেলের ক্ষেত্রে আপনি যদি মেনটেন্যান্সের কাজ বা চাকরির জন্য যান, তাহলে জেনারেল হোটেল মেনটেন্যান্স সংক্রান্ত প্রশ্ন আপনাকে হোটেলের ক্ষেত্রে যে প্রশ্নগুলি করতে পারে। হাউ ডু ইউ প্রায়োরিটাইজ মেনটেন্যান্স টাস্ক ইন এ হোটেল। আপনি কিভাবে একটি হোটেলের রক্ষণাবেক্ষণের কাজকে অগ্রাধিকার দেবেন। আপনি I prioritize task based and urgence and their impact on guest satisfaction and safety. For example, I address electrical or plumbing issues immediately while scheduling preventive maintenance during non-peak hour to avoid inconsider. আমি কাজগুলিকে জরুরি এবং অতিথিদের সন্তুষ্টি ও নিরাপত্তার উপর প্রভাবের ভিত্তিতে অগ্রাধিকার দিই। উদাহরণস্বরূপ, আমি ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং সমস্যাগুলি সঙ্গে সঙ্গে সমাধান করি এবং প্রিভেন্টিভ মেইনটেনেন্সের অফ পিক সময় করি। আমি কথাটা অবশ্যই বুঝতে পেরেছেন। তো কোয়েশ্চেন নাম্বার 2, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সরি গাইস, কিন্তু ভালো কিছু শিখতে হলে, ভালো কিছু জানতে হলে অবশ্যই সময় দিয়ে শিখতে হবে, সময় দিয়ে জানতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ডু ইউ হ্যান্ডেল গেস্ট কমপ্লেন অ্যাবাউট মেইনটেনেন্স ইস্যু। আপনি কিভাবে রক্ষণাবেক্ষণ সমস্যা সম্পর্কে অতিথিদের অভিযোগ পরিচালনা করবেন। I listen carefully to the guest complaint and apologize for the inconvenience, then immediately address the issue or inform the relevant department to resolve it as quickly as possible. আমি অতিথিদের অভিযোগ মনোযোগ দিয়ে শুনি এবং অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করি। তারপর আমি সমস্যাটি দ্রুত সমাধানের চেষ্টা করি বা প্রাসঙ্গিক ডিপার্টমেন্টকে জানাই। আশা করি বুঝতে পেরেছেন। হাউ ডু ইউ ম্যানেজ মাল্টিপল টাস্ক আন্ডার প্রেশার। এই প্রশ্নগুলি সব ক্ষেত্রে, সব চাকরির ক্ষেত্রে আপনাকে এই প্রশ্নগুলি করতে পারে 99%। হাউ ডু ইউ ম্যানেজ মাল্টিপল টাস্ক আন্ডার প্রেশার। আপনি কিভাবে চাপের মধ্যে একাধিক কাজ পরিচালনা করবেন। মানে এখানে আপনার উত্তরটা এভাবে দিলে হবে, আই প্রায়োরিটাইজ টাস্ক বেসড অন আর্জেন্সি অ্যান্ড অ্যালোকেট টাইম ইফেক্টিভলি। ঠিক আছে, মানে আমি আমার কাজগুলিকে আমি জরুরির ভিত্তিতে অগ্রাধিকার দিই, যেটা প্রয়োজন পড়বে সবার আগে, গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, যেটা প্রায়োরিটি সবার আগে প্রাধান্য দেব সেটাই। ঠিক আছে। হাউ ডু ইউ হ্যান্ডেল ডিসএগ্রিমেন্টস উইথ এ টিম মেম্বার। আপনি কিভাবে একটি দলের সদস্যের সাথে মতবিরোধ পরিচালনা করবেন। মানে আপনি কাজ দিয়েছেন, আপনার দলের কেউ একজন সেই কাজের সম্পর্কে মত দিচ্ছে না যে সেটা সে করবে না বা করতে পারবে না, বা এটা ভালো নয়, এটা করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটা মতবিরোধ, আপনার মতের বিরোধে গিয়েছে, সেটা কিভাবে পরিচালনা করবেন। আমি তাদের মতামত শুনি এবং শান্তভাবে আমার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করি। আমি দল এবং প্রজেক্টের উপকারে আসে এমন সমাধান খুঁজতে মনোযোগ দিই। আমি আমার দলকে আমি যেই কাজটা সম্পর্কে বলেছি সেই কাজের সুবিধাগুলোকে তাদের সামনে উপস্থাপন করি এবং সেটা করলে আমাদের কি কি উপকারে আসতে পারে সেইগুলি তাদেরকে মনোযোগ দিয়ে বলি। তবে সবচেয়ে মেন পয়েন্ট হলো, আমরা যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো চাকরির ক্ষেত্রে আমরা ইন্টারভিউ দিতে যাই না কেন, আমাদেরকে কখনোই ঘাবড়ে যেতে দেওয়া যাবে না। আমাদেরকে নিজেকে অবশ্য শক্ত রাখতে হবে। আমাদের কথাগুলি আমাদের স্পষ্টতার সাথে তাদেরকে বলে দিতে হবে। যেমন কিছু কিছু প্রশ্ন আছে আমরা জানি না, তাহলে আমাদেরকে অবশ্যই তাদেরকে সহানুভূতিশীল হয়ে আমাদেরকে বোঝাতে হবে, সরি স্যার, আই ডোন্ট নো, বাট আই উইল ট্রাই টু লার্ন ইট। আমি এটাকে অবশ্যই শেখার চেষ্টা করব।
ভালোভাবে শিখার চেষ্টা করব। আমি এটা এখন জানি না, তবে আমি ভালোভাবে শিখার চেষ্টা করব। অথবা আপনি সেই কাজটা জানেন, তবে এখন তাদেরকে এক্সপ্লেন করতে পারছেন না, তাদেরকে অনুরোধ স্বরূপ তাদেরকে বোঝাবেন যে আসলে আমি এই কাজটা জানি, তবে আপনাকে এখন আমি বোঝাতে পারছি না ভাষাগতভাবে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি এই কাজটা জানি। এমনও হয়ে থাকে আমরা কিছু কিছু প্রশ্ন এমনভাবে করে, যে প্রশ্নগুলির উত্তর আপনার নিজের ভিতরে একদম একশো একশো জানা আছে, কিন্তু সেই প্রশ্নটা আপনার সেই উত্তরটার সাথে ম্যাচিং হয়নি, আপনি যেভাবে আশা করেছিলেন সেটা ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন বিভিন্নভাবে করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে, মানসিক এবং দৈহিকভাবে একটু ফিটনেস রাখতে হবে নিজেদেরকে। আমরা মানসিক এবং দৈহিকভাবে, শারীরিকভাবে প্রস্তুত থেকে আমাদেরকে অবশ্যই, যারা ইন্টারভিউ বোর্ডের সামনে, আমাদেরকে অবশ্যই মন মনোবল নিয়ে থাকতে হবে। তাদের সামনে অবশ্যই নার্ভাস হওয়া যাবে না। স্যার আমি পারি না, স্যার আমি জানি না, হ্যাঁ স্যার এটার উত্তর হচ্ছে এইভাবে, এভাবে কখনই করা যাবে না। তারা প্রশ্ন করবে, ক্যান ইউ এক্সপ্লেন প্লিজ অ্যাবাউট ইউর সেলফ, আপনি কি আপনার নিজের সম্পর্কে কিছু এক্সপ্লেন করতে পারেন? তো আপনি এই সময় বলতে পারেন, ইয়েস স্যার, আই ক্যান এক্সপ্লেন টু ইউ অ্যাবাউট মাই সেলফ, আমি আমার সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আপনি আবার এভাবে উত্তর দিতে পারেন যে ইউ নিড টু এক্সপ্লেন অ্যাবাউট মাই সেলফ স্পেসিফিক এনিথিং, মানে আমার সম্পর্কে কোনো নির্দিষ্ট সম্পর্কে জানতে চান? তো এটা না বলে আপনি আবার নিজেকেও বলতে পারেন যে আপনি নিজে এক্সপ্লেন করা শুরু করে দিতে পারেন, তবে শর্টলি চেষ্টা করবেন। ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে আপনি অবশ্যই চেষ্টা করবেন না কোনো কিছুই যে বাড়ি বাড়ি বলার। তারা যে প্রশ্ন করবে সেই পয়েন্ট অনুযায়ী আপনাকে নির্দিষ্ট কিছু পয়েন্ট তাদের সামনে তুলে ধরবেন। এটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডের সিস্টেম, এবং শর্টকাটটি একটু ট্যালেন্টের সাথে শর্টকাটে তাদের উত্তর দেওয়া। যেমন আপনাকে যদি ক্যান ইউ এক্সপ্লেন ইউর অ্যাবাউট ইউর সেলফ, আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলতে পারেন? ইয়েস স্যার, অফকোর্স, ওয়াই নট, অফকোর্স, মাই নেম ইজ মোহাম্মদ ইসমাইল, আই এম ফ্রম বাংলাদেশ। আদারওয়াইজ আপনি যদি ইন্টারন্যাশনালি এটা দিয়ে থাকেন আর কি, যদি ইংলিশে আপনার সেই প্রশ্নটা হয়ে থাকে, অফকোর্স স্যার, আই এম মোহাম্মদ ইসমাইল, আই এম ফ্রম বাংলাদেশ। মুখে একটু হাসি রাখার চেষ্টা করবেন, যাতে তারা একটু মানে আপনার প্রতি একটু ফোকাস আনে, তারা আপনার প্রতি একটু ইমপ্রেশন মানে ইমপ্রেস হয়। তারা যাতে আপনার চেহারাটা দেখেও বা আপনার মানে আপনার যে অঙ্গভঙ্গিগুলি আছে সেই অঙ্গভঙ্গি দ্বারা বুঝিয়ে দিবেন যে আপনি এই চাকরির প্রতি কতটা ইন্টারেস্ট, চাকরির প্রতি কতটা মানে তাদেরকে দেওয়ার জন্য, তাদের কোম্পানিকে দেওয়ার জন্য আপনি কতটা উৎসাহ নিয়ে এখানে এসেছেন, সেটা বোঝানোর চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন, কিন্তু আপনার ভিতরে এতটা ইমপ্রেশন যে আপনি কাজ করে তাদেরকে এতটা ভালো একটা সার্ভিস দিবেন, কিন্তু মুখে আপনি বলতে পারছেন না। আপনি অবশ্যই তাদেরকে বোঝাতে হবে, তাদের এই ইন্টারভিউ বোর্ডে তাদেরকে বোঝাতে হবে সেই কোম্পানিতে চাকরি করার জন্য আপনার কতটা উৎসাহ বা অনুপ্রেরণা বা ইমপ্রেশন আপনার কতটা আছে, সেই ইমপ্রেশনটা আপনি তাদেরকে বোঝাবেন তাদেরকে ইমপ্রেস করার জন্য। সো আমি যে প্রশ্নটার ভিতরে ছিলাম, ইয়েস স্যার, অফকোর্স, I am Muhammad Ismail. I am from Bangladesh. I study in Kumila Victoria National Universities, honors third year. So এভাবে বলতে পারেন। তারপরে আবার বলতে পারেন, my father name is Muhammad Romijuddin, my mother name is Jahanara. So my father is a হয়তো বিজনেসম্যান বলতে পারেন, my father is a businessman, or my father is a socialist, আমার বাবা একজন সমাজসেবক, my mother is a housewife, we are uh, I had the experience, আমার এক্সপিরিয়েন্স ছিল কাজের। For my experience,
এটা হচ্ছে আমার ফ্যামিলিগত যে গেল, আমার বাবা কি করে, আমার মা কি করে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায়, বা আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন এটা বলার কোনো দরকার নেই। ফর আই এম ব্রন বাংলাদেশ, বা আই এম ব্রন কুমিল্লা, ফর এক্সাম্পল আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা বললেও বলতে পারেন, তবে এতটা উদাহরণস্বরূপ যাওয়ার প্রয়োজন নেই। শর্টকাটলি আপনার নাম, পরিচয়, কি করেন, বা আপনি কি পড়াশোনা করেছেন, এডুকেশনটা বললে বলতে পারেন, বা বাবা মা কি করে এটা বলেন, পরিচয়টা দিয়ে তারপরে আপনি আপনার এক্সপিরিয়েন্স জগতে যেতে পারেন। যে এডুকেশনটা তো বলেই দিলাম, তারপরে যদি আপনাকে এডুকেশনটা তারা যদি বলে যে হোয়াটস ইউর এডুকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, তো আপনি বলতে পারেন যে আই কমপ্লিট এসএসসি, আই কমপ্লিট এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, হায়ার স্কুল সার্টিফিকেট অ্যান্ড অনার্স ডিগ্রিজ, এভরিথিং আই কমপ্লিট দিস। সো আপনি বলতে পারেন যে যে জায়গা থেকে আপনি এসএসসি কমপ্লিট করেছেন, এসএসসি কমপ্লিট করেছেন, বা আপনি যারা ডিগ্রি যেখান থেকে করেছেন সেই জায়গাটার নাম এবং সেকশন ওয়াইজ বলতে পারেন যে কোন ডিপার্টমেন্ট থেকে আপনি কমপ্লিট করেছেন সেটা বলতে পারেন। তারপরে আপনি যদি তারা বলে যে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা কি, হোয়াট ইজ ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা কি, তো আপনি কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার এই অভিজ্ঞতা ছিল, আমি এই কাজের সাথে রিলেটেড ছিলাম। যেমন আই ওয়াজ এক্সপিরিয়েন্স মানে আমার অভিজ্ঞতা ছিল, আই ওয়াজ, আই হ্যাভ এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা ছিল, বা আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই ওয়ার্কেড ইন টিএনস পার্টস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ইস কেমিক্যাল, মানে আমি আমি বাংলাদেশ টিএনএস বার্টনসের ভিতরে আমি কেমিক্যাল অ্যানালিসিসের কাজ করেছি, এরকম এরকম, বা ইলেকট্রিক্যাল কাজের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আই ওয়াজ এক্সপিরিয়েন্স টিএনএস বার্টনস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আর বাংলাদেশ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা, আই হ্যাভ এক্সপিরিয়েন্স 3 month, I uh, I I worked there, electrical installation, electrical maintenance system, and I was experienced. I have experience computers, Microsoft Word, internet browsing, Microsoft Excel, Word, internet browsing, and programming. Something else, etc. মানে এই বিভিন্ন সম্পর্কে আমার আনুষঙ্গিক ধারণা আছে, এক্সপিরিয়েন্স আছে। তবে মনোবলটা সবচেয়ে শক্তিশালী। মনোবল যত আপনি সহজ রাখবেন তত সহজে আপনি তাদের প্রশ্নের উত্তরগুলি আপনি দিতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, আপনাদের কাছে খুবই দুঃখিত, এবং যারা ধৈর্য সহকারে এই লম্বা ভিডিওটি দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। কিন্তু ধৈর্য সহকারে তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। আবারও বলে রাখছি, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, আসসালামু আলাইকুম।